তাহলে আমি গত এপিসোডে কিছু শর্ট মেডিসিন বলেছিলাম, অর্থাৎ গল্ড স্টোন, পিত্ত পাথরি শুলে বা পিত্ত পাথর হলে, গলব্লাডারে পিত্তথলিতে পাথর হলে যে ওষুধগুলি প্রাইমারি অবস্থায় ব্যবহার হয় সেগুলি আমি গত এপিসোডে বলেছিলাম। আজকে আমি বলবো কতগুলি ধাতুগত মেডিসিন সম্পর্কে। দেখো, ধাতুগত মেডিসিন সম্পর্কে বলতে গেলে প্রচুর মেডিসিন বলতে হয়। সালফারকে বললে সরিনাম কি দোষ করলো, সরিনামকে বললে সিপিনাম কি দোষ করলো, সিপিনামকে বললে ওই ক্যালকেরিয়া ফস কি দোষ করলো, প্রচুর মেডিসিন এসে যায়। কিন্তু কারণ আমাদের হোমিওপ্যাথির কথা আছে ট্রিট দ্য পেশেন্ট, রোগীর ধাতুগত অবস্থার সাথে যে মেডিসিন নির্বাচন হবে সেই মেডিসিন রোগীকে তার রোগ আরোগ্য করবে। তাই যদি হয় তাহলে তো প্রায় 30-40-50টা মেডিসিন বললেও ফুরায় না মনে হয়। যাক, অত তো বলা সম্ভব নয়, তবে সর্বদা ব্যবহার্য বা প্রায় ব্যবহার্য যে মেডিসিনগুলি আছে তাদেরকে নিয়ে বলি। তার মধ্যে বড় একটা মেডিসিন, বড় মেডিসিন সবাই, একটা মেডিসিন হচ্ছে চেলিডোনিয়াম ম্যাসাজ। তো চেলিডোনিয়াম কিন্তু আমাদের পিত্ত পাথরি শুল বা পিত্ত পাথরিতে খুব সুন্দরভাবে কাজ করে। অনেকেই চেলিডোনিয়াম নাম শুনলেই জানে যে লিভার আক্রান্ত। হ্যাঁ, কথাটা ঠিকই। আবার অনেকে লিভারে যদি পেলেই আগে চেলিডোনিয়াম খাওয়ায়। দেখ, এটা কোনো ব্যাপার নয়। চেলিডোনিয়ামের লক্ষণ থাকলে খাওয়ানো সম্ভব, আর চেলিডোনিয়ামের লক্ষণ না থাকলে বা কোনো মেডিসিনের লক্ষণ না থাকলে অর্গানের উপরে নির্ভর করে বা রোগের উপরে নির্ভর করে ব্যবহার করাটা ঠিক যুক্তির মধ্যে পড়ে না। এই চেলিডোনিয়ামের লক্ষণ কি? আমার যে মেট্রোমেডিকাটা লেখা আছে, সংক্ষিপ্ত মেট্রোমেডিকা, তার মধ্যে দুটো লাইন দেওয়া আছে, জেমস টেলর কেন্টে থেকে তুলে দেওয়া আছে। পিত্ত পাথরি শুল এবং সেই শুল যন্ত্রণা যখন রাইট হাইপোকন্ড্রিয়াম অর্থাৎ পিত্ত পাথরির ওখান থেকে স্টার্টিং হয়ে ডান কাঁধের দিকে ছুটে যায়, বা ডান কানের মধ্যে যখন সদা সর্বদা ঝিনঝিনানি যন্ত্রণা থাকে, তখন এই রোগে অভ্যাস হিসাবে এই চেলিডোনিয়াম কাজ করে। এবার চেলিডোনিয়াম কিন্তু সাধারণত খানিকটা লাইকোপোডিয়ামের মতন, বিকাল বেলায় রোগ বৃদ্ধি হয়, গরম খাবার প্রবণতা থাকে। গরম বলতে তুলনামূলক করা খুব কষ্টকর, তবে লাইকোপোডিয়ামের থেকে চেলিডোনিয়াম আরো গরম খায়, এটা মাথায় রাখলে হবে। আর ডান কাঁধের স্ক্যাপুলার এখানে একটা সদা সর্বদা যন্ত্রণা অনুভব করে, তা সে পিত্তথলিতে পাথর থাক আর না থাক। আর যদি যখন পিত্তথলিতে পাথর হবে, সেই যন্ত্রণা যখন এখান থেকে স্টার্ট হয়ে এই পর্যন্ত তীরের মতন ছুটে যাবে, তখন কিন্তু এই চেলিডোনিয়াম অভ্যাক্ত রূপে ক্রিয়া প্রকাশ করবে। তোমাদের আমি একটু দেখিয়ে দিই, আমার লেখা যে বইটা আছে সার সংক্ষিপ্ত মেট্রোমেডিকা, এর মধ্যে নিশ্চয়ই তোমরা এই চেলিডোনিয়াম চ্যাপ্টার পাবা। এই চেলিডোনিয়াম চ্যাপ্টারটা আমি একটা লাইন পড়ে দেব, আমার মাতব্বর না, এটা জেমস টেলর কেন্টের থেকে নেওয়া। এখানে বলা হচ্ছে পিত্ত পাথরি শুলে তীরবিদ্ধবৎ ছুরি মারার ন্যায়, ছিঁড়ে ফেলার ন্যায় এবং কিছু ফোটানোর ন্যায় যন্ত্রণা যখন পিঠ পর্যন্ত ছুটে যায়, তখন চেলিডোনিয়াম তাকে আরোগ্য করবে। জেমস টেলর কেন্টের এই কথাটা আমাদের মেট্রোমেডিকার মধ্যে আছে। যাক, তবে আমি চেলিডোনিয়াম বলে শেষ করলাম। চেলিডোনিয়ামের পিত্তধাতু সংক্রান্ত রোগে ব্যবহার হয় এবং লিভার আক্রান্ত থাকে, সঠিকভাবে পিত্ত রক্তের থেকে কালেকশন করতে পারে না, মলটা মেটে মেটে হয়, এরকম আরো বেশ কিছু লক্ষণ আছে, তোমরা দেখে নিও। তবে বিশেষ লক্ষণটা আমি তোমাদের বললাম। এছাড়া আর একটা ওষুধ আমার হয়তো প্রথম এপিসোডে বলা উচিত ছিল, দ্বিতীয় এপিসোডে বলা উচিত ছিল শর্ট মেডিসিনের মধ্যে, তা আমার হয়তো বলা হয়নি। কার্ডুয়াস মেরিনাস,
কার্ডিয়াস মেরিনাসটাও কিন্তু লিভারের উপরেই বেশিরভাগই কাজ করে, অর্গান সাইড অফ অ্যাকশন বলতে লিভারকে বেশি করে বেঁচে নেয়। মুখে পিত্ত আসব, মলে পিত্ত থাকে না, কোষ্ঠবদ্ধ, কোষ্ঠকাঠিন্য, জিহ্বার উপরে সাদা ময়লা, হলুদ বর্ণের ময়লা, এরকম ধরনের লক্ষণ কিন্তু আমরা কার্ডিয়াস মেরিনাসের মধ্যে পাই। কার্ডিয়াস মেরিনাস কিন্তু আমি যতগুলি বই পড়ে দেখেছি সেখানে খুব উচ্চ শক্তিতে ব্যবহার করার কোনো কথা নেই। বেশ কিছু কিছু ডাক্তাররা বলছেন এই কার্ডিয়াস মেরিনাসকে আরো উচ্চ শক্তিতে প্রয়োগ করা উচিত ছিল, তাহলে এর মানসিক লক্ষণ বা অন্যান্য লক্ষণগুলি প্রকাশ পেত। যাক, আমরা আর বেশি পিছনে গেলাম না, আমরা এবার যেতে পারি লাইকোপোডিয়াম ক্লাভেটাম। খুব সুন্দর মেডিসিন একটা। ধাতুগত ভাবে ট্রিটমেন্ট করতে গেলে আমাদের লাইকোপোডিয়াম একটা গুরুত্বপূর্ণ মেডিসিন। সিরোসিস অফ লিভার, ইনলার্জমেন্ট লিভার, অ্যাসাইটিস বা উদর সংক্রান্ত রোগের সাথে যদি লাইকোপোডিয়ামের মিল হয় তাহলে জলের মতন কিন্তু উদুরি রোগ ট্রিটমেন্ট হবে, লিভারে চর্বি জমা, লিভার বড় হওয়া ট্রিটমেন্ট হবে, গল ব্লাডারের পাথর আস্তে 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 আরোগ্য হয়ে যাবে, অর্থাৎ সুস্থ পিত্ত নির্গমন শুরু করবে এবং পিত্ত পাতলিগুলি অদৃশ্য হয়ে যাবে। ঠিক যেমন বলা আছে ক্যালকেরিয়া কার্ভের মধ্যে, যে যদি রোগীর সাথে ক্যালকেরিয়া কার্ভ সিমিলার হয় তাহলে রোগীর মধ্যে যে অন্তরুচ্ছেদগুলি আছে, অর্থাৎ যে রসগুলি নির্গমন হয় তার হজম যন্ত্রের দুর্যোগের কারণে, যে রসগুলিতে কৃমি বংশ বিস্তার করে, কৃমি বাড়ে, কৃমি উৎপন্ন হয়, যখন রোগীকে সেই ক্যালকেরিয়া কার্ভ খাওয়ানো হয় তখন কৃমিগুলি মরে যায়, অদৃশ্য হয়ে যায় অথবা মলের সাথে বেরিয়ে যায়। জেমস্টার আরো বলছে এরপরে আর কি হয় কৃমিগুলি আমি তা বলতে পারি না, অর্থাৎ কৃমিগুলি আর থাকে না। তাই সেই অন্তরুচ্ছেদ, সেই নন ফাংশন অফ ডাইজেস্টিভ যে সিস্টেম, সেটা যখন নর্মাল হয়ে যাবে তখন সেই রস নির্গমন হবে না, কৃমি আর বাড়বে না, কৃমি বংশ বিস্তার করবে না, কৃমিগুলি শেষ হয়ে যাবে। ঠিক অনুরূপ ভাবে আমরা যদি রোগীর জন্য ওষুধ নির্বাচন করি তাহলে এই গল ব্লাডারের এই পাথরটা ট্রিটমেন্ট হয়ে যাবে। যদি লাইকোপোডিয়াম চয়েস হয় তাহলে লাইকোপোডিয়ামের লক্ষণ কি? লাইকোপোডিয়ামের লক্ষণগুলি যদি আমরা আলোচনা করি, অনেক আলোচনা করতে পারবো, আমি অত বিস্তীর্ণ ভাবে যাব না। লাইকোপোডিয়ামের রোগগুলি আমাদের অনেক ডাক্তাররা বলছেন জীবনের শেষ বেলায়, অর্থাৎ বার্ধক্য বয়সে লাইকোপোডিয়াম ব্যবহার হয়। ঠিক দিনের শেষ বেলা অর্থাৎ বিকাল 4টে থেকে রোগ লক্ষণগুলি বৃদ্ধি হয় 8টা পর্যন্ত থাকে। তার মধ্যে একটা উদরময় ধাতু থাকে, আমি ভুল বলে ফেললাম, একটা কনস্টিপেশন ধাতু থাকে। মলের প্রথম অংশ শক্ত, পরে নরম, গরম খাবার প্রবণতা, 2-1 গ্লাস খাওয়ার পরে পেটটা বায়ুতে পূর্ণ হয়ে যায়, একটা বিরক্তিবোধ সৃষ্টি করে। মিষ্টি খাবার প্রতি একটা প্রবণতা থাকে, এটি কৃপণ স্বভাবের থাকে, তাকে ধন্যবাদ দিলে সে কেঁদে ওঠে, বা কেঁদে ওঠে মন থেকে কান্না পায়, নতুন কোনো বন্ধু বান্ধব সামনে আসলে সে আনন্দে কেঁদে ওঠে। ঠিক লাইকোপোডিয়াম চয়েস করতে গেলে আমরা কিন্তু এই যন্ত্রণাটার পার্টিকুলার একটা মডালিটিস লক্ষ্য করি, সেটা কিন্তু এই বিকাল বেলা থেকে বৃদ্ধি হয়। প্রস্রাব হলুদ হয়, অর্থাৎ রক্তের থেকে পিত্তটা লিভার সংগ্রহ করতে পারে না, রক্তের মধ্যে পিত্তটা থেকে যায়, কিডনির মাধ্যমে সেটা বের হয়, তাই প্রস্রাব হলুদ হয়। এটা আমরা লাইকোপোডিয়ামের রোগী একটু মিষ্টি প্রিয়, ঝিনুক খেলে সহ্য হয় না, বাঁধাকপি খেলে সহ্য হয় না, উদর বায়ু সৃষ্টিকারক দ্রব্যগুলি তার সহ্য হয় না, বা সে যাই খাক না কেন পেটে একটা বায়ু সঞ্চয় হয়, পেটটা ভার বোধ করে, হেভিনেস অফ দ্য অ্যাবডোমেন। কেউ খেতে খেতে অনুভব করে, কেউ খাওয়ার পরপরই অনুভব করে। আর খুব সুন্দর করে রোগীগুলিকে জিজ্ঞাসা করতে হয়, আমাদের কেস রেকর্ডে যেটা বোঝানো আছে, আপনি 24 ঘন্টার মধ্যে কোন সময়টা সর্বাঙ্গীন ভাবে সুস্থ থাকেন,
কোন সময়টা আপনি অসুস্থ থাকেন। দেখুন আমি জেনারেটিতে বলছিলাম সময়, উত্তাপ আবহাওয়া, বাইরের প্রভাবের প্রতিক্রিয়া, অঙ্গভঙ্গি, কোন অবস্থায় রোগী খারাপ বোধ করে এবং কোন অবস্থায় রোগী ভালো বোধ করে। তবে এখানে কিন্তু আমরা লাইকোপোডিয়ামের মডালিটিসটা কিন্তু লাগাবো সময়, উত্তাপ আবহাওয়া, বাইরের প্রভাবের প্রতিক্রিয়া। বাইরের প্রভাবের প্রতিক্রিয়া বলতে ওই যে ধন্যবাদ দিলে, কে এসে ধন্যবাদ দিল, নতুন লোক আগমন করলো, কেটে ফেললাম, কৃপণ স্বভাবের হয়। এটা কিন্তু তার চাওয়া পাওয়াটা একটু অন্যরকম। সে একটু ভুলো মন, সে কাজ করার আগে বিকালে কাজ করতে হবে লিখে রাখে, তাকে ডাক দিলে হুটো পাটা করে কিন্তু বেরোতে পারবে না, এই যাচ্ছি, এই গোছাচ্ছি, এই যাচ্ছি, এই গোছাচ্ছি। আমরা কিন্তু একটা লক্ষণের উপরে একটা ওষুধ হয় না, একটা লক্ষণ করলে 50খানা মেডিসিন পাওয়া যায়। কিন্তু যখনই 5টা 7টা সিমটমস একত্রিত করব তখনই কিন্তু একটা মেডিসিন হবে। লাইকোপোডিয়ামের যদি শীর্ণতা শুরু হয়, অনেক সময় মুখমণ্ডলটা বার্ধক্যের মতন মনে হয়, বয়স থেকেও তাকে বৃদ্ধ মনে হয়। অনেক সময় নিম্ন অঙ্গে শোধ জন্মায়, অর্থাৎ চাপ দিলে রক্ত হয়, ফুলে যায়, লাইকোপোডিয়াম। আচ্ছা, এরপরে আমি ন্যাট্রাম সল্ট নিয়ে বলবো। ন্যাট্রাম সল্ট কিন্তু আমাদের লিভারের উপরে কাজ করে এবং পিত্তধাতু মেডিসিন। কিন্তু ন্যাট্রাম সল্টের বৃদ্ধিকাল বর্ষাকাল, জলীয় আবহাওয়ায় তার লক্ষণগুলি বৃদ্ধি হয়। কিন্তু ন্যাট্রাম সল্টের মানসিক লক্ষণের একটা আধিক্য থাকে, তার মধ্যে একটা আত্মহত্যা প্রবণতা থাকে, অর্থাৎ আত্মহত্যার একটা ইচ্ছা থাকে, প্রবণতা না ইচ্ছা থাকে, বেঁচে থেকে কি হবে, মরে যাব। কিন্তু মনের মধ্যে এই ইচ্ছা থাকলেও সে কিন্তু জ্ঞান দ্বারা সেই ইচ্ছাটাকে দলিত করে রাখার মতন ক্ষমতা রাখে। আর এছাড়া জলীয় খাবার, জলজ খাবার, শাক বা জলের ধারে যে সমস্ত খাদ্য খাবারগুলি জন্মায়, শাক সবজি, কিছু ফল ফুল, সেগুলি কিন্তু খেলে সে রোগাক্রান্ত হয়। এবং উদরময় প্রবল, সকালবেলায় 2-3 বার মলত্যাগ করে, মলের সাথে প্রচুর পিত্ত নির্গমন হয়, বা পেটের মধ্যে নানান ধরনের অস্বস্তি এসে বোধ করে। কিন্তু মানসিক লক্ষণটা সময়, ভোরবেলায় বৃদ্ধি, বিকাল বেলায় বৃদ্ধি, বর্ষাকালে বৃদ্ধি, জলীয় আবহাওয়ায় বৃদ্ধি। এই অবস্থাটা আমরা যদি পাই, আর যে মানসিক লক্ষণটা বললাম, আত্মহত্যার প্রবণতা, নিজের জ্ঞান দ্বারা সেটাকে দমিয়ে রাখার ক্ষমতা রাখে, তাহলে আমরা কিন্তু ন্যাট্রাম সল্টের কথা চিন্তা করতে পারি। আমরা ক্যালিকার্ড পাই, ক্যালিকার্ডেও কিন্তু আমাদের এইরকম ধরনের পিত্তপাথরি রোগ ধাতুগতভাবে ট্রিটমেন্ট হয়। যদি ক্যালিকার্ডের হলে কি হয়, ক্যালিকার্ডের যদি কিন্তু প্রচন্ড ঝগড়ুটে এবং একটু রাগান্বিত স্বভাবের, কোনো কাজ করার আগে সে সর্বদাই চিন্তা করে এটা করব, যদি ওটা হয়, খানিকটা আর্জেন্টাম নাইটিকামের মতন, যদি ওটা করি তাহলে এটা হয়। শীতকাতর, ক্যালিকার্ডে যদি শীতকাতর, কোমরে একটা ব্যথা, সর্বদা একটা ঘিনঘিনে ব্যথা সে কিন্তু অনুভব করে। আর রোগ লক্ষণগুলি রাত 2:30-3টে পরের থেকেই তার বৃদ্ধি ঘটে। প্রচন্ড শীতকাতর, আর একটু মেজাজিপূর্ণ, একটু রাগান্বিত, আর কোনো কাজ করার আগে সে স্থির সিদ্ধান্তে উপনীত হতে পারে না, আর সদা সর্বদা একটা ফেয়ার থাকে, যদি এটা হয় তাহলে ওটা যদি হয়, যদি এটা হয়, যদি এটা করি তাহলে ওটা যদি হয়, এইরকম ধরনের তার মনের মধ্যে একটা কাজ চলে। শীতকাতর, ঘর্মবহুল, কোমরে একটা ব্যথা, ভোর রাত্রে ব্যথা, আর যন্ত্রণার অনুভূতিগুলি সুস্ফুটানোর মতন অনুভূতি। এই হচ্ছে আমাদের ক্যালিকার্ড। আমরা অনেক সময় ক্যালকেরিয়া কার্ড পাই। ক্যালকেরিয়া কার্ড কিন্তু একটা ধাতুগতভাবে গোল্ড স্টোন ট্রিটমেন্ট করার একটা বড় মেডিসিন, ঠিক যেন লাইকোর সমপর্যায়। অনেক সময় ক্যালকেরিয়া কার্ডের পরে লাইকো লাগে, অনেক সময় সালফারের পরেও লাইকোপোডিয়াম
ক্যালকেরিয়া কার্ভ প্রয়োজন হয়। তো আমরা যদি ক্যালকেরিয়া কার্ভ চয়েস করি, সেই ওষুধটা যখন আমরা জানতে চাইবো, আমি তোমাদের ক্যালকেরিয়া পড়াইনি, তো ক্যালকেরিয়া কার্ভ পড়ানোর সময় দেখাবো যে ক্যালকেরিয়া কার্ভ ওষুধটা তৈরি হয় ঝিনুকের খোলা থেকে। তবে ঝিনুকের স্বভাবটা রুগীর মধ্যে থাকে, কি থাকে? স্লো অ্যান্ড স্লাগিস্ট। আর ঝিনুকের মাংসগুলি কেমন? একটা থলথলে ভাব, একটা থলথলে ভাব। ক্যালকেরিয়া কার্ভে রুগীর মাংসগুলি এরকম থলথলে চর্মবিষ্ট একটা থলথলে ভাব, একটা নরম নরম ভাব আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। আর স্লো অ্যান্ড স্লাগিস্ট, এখানে তিনজন লোকটাকে যদি বলা যায় তুই জল দাও তো, তাহলে ক্যালকেরিয়া কার্ভের রুগী তোমার জল পিপাসা অর্ধেক মরে যাওয়ার পরে একবার জল আনবে। সে যাচ্ছি কি যাব, মানে ঘোড়াটা গাড়ি টানে, ঘোড়া চলে। ক্যালকেরিয়া কার্ভের রুগী এই অল্প পরিশ্রমে হাঁপিয়ে যায়, অল্পেই ঘেমে যায়, সিঁড়ি বাংলে হাঁপিয়ে যায়, শ্বাসকষ্ট হয়। লবণ খাওয়ার প্রতি একটা ইচ্ছা থাকে, আলু খাবার প্রতি একটা ইচ্ছা থাকে, সিদ্ধ ডিম খাওয়ার প্রতি বা ডিম খাওয়ার প্রতি একটা ইচ্ছা থাকে। শীতকাতর, ক্যালকেরিয়া কার্ভের রোগী কিন্তু শীতকাতর। এই সমস্ত ধাতুগত মেডিসিনগুলি যখন চয়েস করতে হয়, তখন কিন্তু পাস্ট হিস্ট্রি থেকে নিতে হয়। শিশু বেলা থেকে তার স্বভাব চরিত্রগুলি কেমন, এটা কিন্তু শুধু এই রোগের ক্ষেত্রে নয়, প্রত্যেক রোগের ক্ষেত্রে ধাতুগত ট্রিটমেন্ট করতে গেলে একদম পাস্ট হিস্ট্রি থেকে তার কেসটা রেকর্ড করে দেখতে হয় সে কোন ধাতুর রোগী। তাই এভাবে আমরা ক্যালকেরিয়া কার্ভের দিকে যেতে পারি। ক্যালকেরিয়া কার্ভ সাধারণত লুজমোশন হয়, মল সাজাতে হয়, অর্থাৎ পিত্ত নির্গমন কম হয়, মলের মধ্যে একটা টক গন্ধ থাকে। শিশুদের ক্ষেত্রে বেশি দেখা যায়। আর বড়দের ক্ষেত্রে যদি মলের সাথে পিত্ত নির্গমন কম হয়, তাহলে মলের রংটা কিন্তু নেটে নেটে হয়ে যাবে, মাটির মতন রং হয়ে যাবে, এটা খেয়াল করবা। আর শিশুরা তো দুধ খায়, তাই ওদের রংটা সাধারণত দুধের মতন হয়, সাজাটি সাজাটি হয়, টক গন্ধ হয়, আমলা গন্ধ হয়। এই জিনিসগুলি তোমরা ক্যালকেরিয়া কার্ভের মধ্যে লক্ষ্য করবা। তার পদদ্বয় ঠান্ডা থাকে, 3-4টে মোজা পরার পরে যেন পা গরম হয় না। আর যদি গরম হয় তাহলে তখন গরম হওয়ার পরে জ্বালা অনুভব হয় সালফারের মতো, খেয়াল রাখবা। ক্যালকেরিয়া কার্ভ খানিকটা ব্লেন্ডের মতন, ওদের রক্ত প্রবাহ সাধারণত ঊর্ধ্ব দিকে হয়, শরীরটা শীতল থাকে। এছাড়াও শীতকাতর, ঠান্ডা প্রবণ রোগী। এবার আমরা ল্যাকেসিসের কথা আলোচনা করতে পারি। ল্যাকেসিস, যদিও ল্যাকেসিসে অনেকেই হয়তো বলতে পারে ল্যাকেসিস কি স্টোন ট্রিটমেন্ট করতে পারে? হ্যাঁ পারে, আমি জানি, আমি নিজে হাতে দেখেছি। যদি রোগী ল্যাকেসিসের হয় তাহলে কিন্তু সম্ভব। ল্যাকেসিস কিন্তু সর্প সদৃশ্য মেন্টালিটি, প্রবণ, সন্দেহপ্রবণ, নিদ্রা বৃদ্ধি, গরমকালে বৃদ্ধি, স্বল্প চাপে বৃদ্ধি, কঠিন চাপে পোষণ, একটু রক্তস্রাব প্রবণ থাকে, রক্তগুলি একটু কালচে কালচে হয়, আর লিভার আক্রান্ত থাকে। তাই এখানে আমি বলছি কোন ডিজিজ ট্রিটমেন্ট করার সময় সেই ডিজিজ লক্ষণগুলি যত পারা যায় একটু বাদিকে সরিয়ে অন্য যে সিমটমগুলি দ্বারা ধাতুগত লক্ষণ জানা যাবে সেইগুলি জানতে হবে। তরুণ রোগে, তরুণ অবস্থায় আমরা যে যন্ত্র আক্রমণ তার লক্ষণগুলি জানতে পারলে বা তার সাথে মডালিটি বা তার অনুভূতিগুলি জানতে পারলে হয়। আমি তোমাদের ডিজিজ ক্লাসিফিকেশন যেটা হ্যানিম্যান স্যার দেখিয়েছেন অর্গাননে, সেটাকে ভেঙে ভেঙে আমি করানো শুরু করেছি, তোমরা সেগুলি উপলব্ধি করবা, দেখবা। যাই হোক, তাহলে এখানে আমরা ক্যালিকার্ভের কথা, ল্যাকেসিসের কথাও চিন্তা করতে পারি। ল্যাকেসিস ক্রুর, তার মতের বিরুদ্ধতা করলে সে কিন্তু শত্রু।
তার মতের যদি সপক্ষে থাকা যায়, অর্থাৎ সে ভুল বললে তাকে যদি সমর্থন করা যায় তাহলে খুবই ভালো। প্রচন্ড ছন্দপ্রবণ, মার ছেলে বসে করে গল্প করলে বৌমা এসে উঠি যায়, ব্যাপারটা কি? এইরকম একটা অস্বাভাবিক ছন্দপ্রবণ, ক্রোধ, কুটিল। সে তাকে যদি জল দেয় তার মা চিন্তা করে বিষ নেই তো? তোমরা তো চিন্তা করতে পারো, কারণ এই ধরনের ছন্দপ্রবণতা মন্ত্র থুজাতেও আছে, অনেক মেডিসিনে আছে, হ্যাঁ আছে, কিন্তু থুজার বৃদ্ধি, থুজার অন্যান্য লক্ষণের সাথে কিন্তু ল্যাটিসের সেই মিলটা থাকে না। ভালো করে খেয়াল করবা। তাহলে মোটামুটি আমি তোমাদের বললাম, এছাড়া আমি হয়তো সালফার বললাম না, সরিনাম বললাম না, ক্যালকেরিয়া ফল বললাম না, টিউবারকুলিনাম বললাম না, মার্ক ফল বললাম না, এরাও আসতে পারে। আমার রুগীর সাথে যে মেডিসিনটা চয়েস হবে সেই মেডিসিনটা রুগীকে ব্যবহার করা হচ্ছে হোমিওপ্যাথি। ট্রিট দ্য পেশেন্ট আর নট দ্য ডিজিজ। রোগের নামকরণের উপরে ওষুধ ব্যবস্থা দেওয়া বা ওষুধ প্রয়োগ করা হোমিওপ্যাথিতে কোথাও নেই। এটা মাথায় রাখবা। জীবনে উন্নতি করতে গেলে ঠিক নীতিগতভাবে তোমাকে উঠতে হবে, নতুবা কিছুদিন করার পরে তখন আর রস পাওয়া যাবে না, তখন মনে হবে ও হোমিওপ্যাথি ভালো না, ও কোম্পানির ওষুধ খারাপ, ও রুগীর কথা চলে না। এই নানান রকম করে আমরা কিন্তু এর মর্মার্থ উপলব্ধি করতে পারি না। যাক, এই পর্যন্ত থাক।